এটা কোনো খাবার জিনিস? ডাবল মিনিং, হাসিস না। না 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 না, ওই যে ওই টাইমটাতে যখন ধরো মানে হাইট নিয়ে আমাকে বারবার ইয়ে করা হইতেছে, তখন সব পত্রিকা একসাথে আমার পিছনে লাগছে যে লম্বা ছেলে খুঁজছেন মৌসুমী, মৌসুমীর হাইটের ছেলে পাওয়া যাইতেছে। ওহে কবি, তুমি উপদেশ দিতে বসলে ওদিকে যে আগুন লাগলো, যুগে যুগে আর কতবার আগুন লেগেছে, যা থাকার তা তো থাকবেই, কিন্তু তুমি কি করবে সৈনিক? আমি গান গাবো। এটা গুগলে সার্চ করে দেখবো কবে হয়েছে, আমি মনে করতে পারি না, ধরো বছরখানেকের মধ্যে আমার মনে হয় না আমি হয়েছে, কিন্তু এটা প্রচুর আমি শুনছি। তরিমা হামিদ তোমার কি হয়, মহামিদ তোমার কি হয়, আমি প্রচুর শুনছি, মানে আমি প্রচুর শুনছি। নীলিমা প্রেজেন্টস স্টার গল্পে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি পান্থ আফজাল, আর আমার সাথে রয়েছে বরাবরের মতোই একজন অতিথি। কে বলেন তো? তবে অনুষ্ঠানের পর মুহূর্তে একটা চমক রয়েছে, যাকে সবাই চেনে, যিনি সবার প্রিয় অভিনেত্রী, যার দীর্ঘ একটা জার্নি রয়েছে, আমাদের সবার প্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। কি অবস্থা? সবার প্রিয় অভিনেত্রী বলার পর আরেকটা কি জানি বলতে চাইছিলেন, না বলে নামটা বলে দিলেন। আমি বলবো যে সবার প্রিয় অভিনেত্রী এবং আমার চোখে সবার থেকে প্রিয় একজন মানুষ। আমি ভাবছিলাম তুমি এটাই বলবো, সবার প্রিয় অভিনেত্রী এবং আমার ভীষণ প্রিয়। কারণ আমি তোমার পার্সোনালিটি, তোমার সোজাসাপটা জবাব এবং তোমার যে মানে তোমার এটা সব ক্ষেত্রে দেখা যায় না কিন্তু সবার মধ্যে। আমি তোমার মধ্যে জানি যে তুমি খুব সোজাসাপটা জবাব দাও এবং যা বলো স্ট্রেট কাট বলো। মানে এটা কি তুমি ছোটোকাল থেকেই? হ্যাঁ, এটাই আমার পার্সোনালিটি ডেভেলপ এভাবেই করছে। আমার কাছে মনে হয়েছে যে আমি ছোটোবেলা থেকেই ধরো যে এনভায়রনমেন্টে বড় হয়েছি, এবং আই ওয়াজ অলওয়েজ এ কিউরিয়াস চাইল্ড। খুবই কিউরিয়াস ছিলাম, বা মানে যেটা ধরো আমাকে যেটা শেখানো হয়েছে পারিবারিকভাবে বা সামাজিকভাবে, আমি যেগুলো শিখেছি ঠিক বেঠিকের যে ফারাকের জায়গা থেকে, আমার কাছে যখনই কোনো কিছু মনে হয়েছে যে না এটা তো ঠিকের সংজ্ঞা তো আমি এরকম শিখিনি, আমি অন্যরকম শিখেছি, তখনই আমি প্রশ্ন করেছি কেন এটা এরকম। সো ওইখান থেকেই বোধহয় এক ধরনের পার্সোনালিটি গ্রো করে গেছে, যে একটু সব কিছুরই একটু সোজাসাপটা জবাব দেওয়ার, মানে সোজাসাপটা বলতে স্ট্রেট ফরওয়ার্ড বলতে আমি বলবো যে আমি খুব সহজ ভাষায় কথা বলি। কিন্তু এটা কি তোমার এই মিডিয়ার মানুষ সহজভাবে নেয়? না, ঝামেলায় পড়তে হয় না? সবাই তো সবাই আমাকে সহজভাবে নেবে না, এটাই স্বাভাবিক। সবাই কি তোমাকে সহজভাবে নেয়? মানে এভরিওয়ান কান্ট লাভ মি, এটাই তো রিয়েলিটি। কিছু মানুষ আমার পার্সোনালিটি পছন্দ করে, তারা আমাকে ভালোবাসে, লাইক ইউ আর ওয়ান অফ দেম। অনেকে আমার পার্সোনালিটি ভালো লাগে না, তারা আমাকে লাইক করে না, এটাই স্বাভাবিক। সো হ্যাঁ, এটাকে আমার এগেইনস্টে ব্যবহার করার চেষ্টা হয়তো অনেকে করবে, এটা তাদের ডুইং। এটা তো আমার পার্সোনালিটি, আমি তো এটাকে বললেই কিন্তু এটা ক্যারিয়ারে প্রভাব পড়ে না? এটা চেঞ্জ করে ফেলতে পারবো না। হ্যাঁ, ক্যারিয়ারে প্রভাব হয়তো পড়েছে একটা সময়, কিন্তু পরবর্তীতে যখন আমি বিষয়টা ব্যালেন্স করা আস্তে আস্তে শিখেছি, আমার কাছে একটা পর্যায়ে মনে হয়েছে যে না, আই শুড ব্যালেন্স। মানে এবং বললে তো হবে না, সবার তো আসলে মানে একজন মেন্টর থাকে বা কেউ না কেউ থাকে। আমি তো আসলে পুরো জার্নিটা কমপ্লিট করেছি বা এখনও করছি একা, মাথার উপর অন্য কারো হাত ছাড়াই, বা অন্য কারোর কোনো গার্জিয়ান ছাড়া, বা কি বলবো, কোনো মেন্টর ছাড়া। তো আমাকে পুরোটাই শিখতে হয়েছে এক্সপেরিয়েন্স করে। এই কারণেই হয়তো দেরিতে শেখা, এবং দেরিতে শেখার আরও একটা কারণ হচ্ছে আমি খুবই ইমোশনাল। তুমি যখন মানুষ হিসেবে বা তোমার পার্সোনালিটির ভিতরে যখন থাকবে, যে তুমি যখন একটা ইমোশনাল মানুষ থাকবে, তখন রিয়েলিটিটার সাথে কোপ আপ করতে তোমার একটু সময় লাগবে, বুঝতে সময় লাগবে, কারণ তুমি ইমোশনাল, তুমি সব কিছু ইমোশন দিয়ে জাজ করো। তো যখন তুমি ওটা বুঝে যাবা, তখন আবার তুমি ব্যালেন্স করতে পারবা। হ্যাঁ, তার মানে এই না যে তুমি যে ইমোশনাল মানুষটা, তোমার ভিতর থেকে ইমোশনটা আবার হারায় যাবে, জিনিসটা ওরকম না। তুমি হয়তো ব্যালেন্স করতে পারবা, কিন্তু তুমি ওই ইমোশনাল মানুষটাই থাকবা। না, যে আমি আরেকটা কথা বলতে গেছি, তোমাকে সুন্দর লাগছে। থ্যাংক ইউ। এটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং। আমার শাড়িটার বয়স প্রায় 50 বছর প্রায়। এটা আমাকে আমার এক মা উপহার দিয়েছে। আমার উনি কানাডা থাকেন, তো ওনার এই শাড়িগুলো খুবই মানে 50-60 বছর আগের শাড়ি, ওনার শাড়ি। তো আমি বলেছি এই শাড়িগুলো আমাকে দাও। এটা তো জাদুঘরে রাখার মতো। এটা অবশ্যই জাদুঘরে রাখার মতো শাড়ি, এটা ওই শাড়ি। এবং এটার মোস্ট ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা আমি দুপাশেই পরতে পারবো, মানে দুটাই একটা অদ্ভুত গ্ল্যামারাস
মানে কেমোফ্লেক্সের শাড়ি, অ্যান্ড আই লাভ দিস শাড়ি। বেসিক্যালি তুমি যে শাড়ি পরো এবং তুমি ওয়েস্টার্ন ড্রেস বা এইগুলো পরতে পছন্দ করো বেশি? আমি যেটাতে আমি কমফোর্টেবল কাপড় চোপড় পরি সবসময়, যখন মানে যেটাতে আমার কমফোর্ট ফিল হয়। মানে আনকমফোর্টেবল কোনো কিছু পরতে পারি না আমি। ধরো এমন কোনো ড্রেস যেটা পরে আমি শক্ত হয়ে আমাকে এরকম বসে থাকতে হবে, আমি হেলান দিতে পারবো না, আরাম করে গল্প করতে পারবো না, বা আরাম করে বসতে পারবো না, সেগুলো পরতে আমার ভালো লাগে না, বা আমি পারিও না সেগুলো পরতে বা ক্যারি করতে। শোবিজের একটা কথা প্রচলিত আছে যে গ্ল্যামার সর্বস্ব মিডিয়া। হ্যাঁ, গ্ল্যামার আসলে কতটা দরকারি, বা আসলে তুমি এটাকে ফেস করেছো না, যে যেহেতু তোমাকে অনেক বিষয়ে শুনতে হয়েছে, তো গ্ল্যামার কতটা প্রয়োজনীয় শোবিজ ইন্ডাস্ট্রি, এবং তুমি কতটা এটা মনে করো? অফকোর্স গ্ল্যামার ইজ রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট, বাট তার আগে আমার একটা মানে আমার বোধের জায়গা থেকে বা আমার বোধ বা আমার জ্ঞানে যতটুকু আমি বুঝি, গ্ল্যামারের যে গ্ল্যামার বলতে আমি যা বুঝি, আমি একটা পর্যায়ে এসে রিয়েলাইজ করলাম সবাই ওইটাকে গ্ল্যামার বলে না। গ্ল্যামার মানে এখানে একদম সিগনিফিকেন্ট সংজ্ঞা আছে গ্ল্যামারের, কিন্তু আমি গ্ল্যামার বলতে যেটাকে বুঝি, ওই গ্ল্যামারের কোনো সিগনিফিকেন্ট আলাদা সংজ্ঞা নাই যে তুমি এইভাবে ড্রেস আপ করবা, এভাবে মেকআপ করবা, এভাবে হেয়ার করবা, এই গয়নাগাঠি পরবা, এই অর্নামেন্টস পরবা, ঝিকিমিকি লাগবে, সো নাও ইউ আর লুকিং গ্ল্যামারাস। আমার কাছে গ্ল্যামারাস বা গ্ল্যামের সংজ্ঞাটা টোটালি ডিফারেন্ট। কেমন? আমার কাছে গ্ল্যামের সংজ্ঞা আমি মানে কীভাবে তোমাকে এক্সপ্লেন করবো, ধরো মানে কনফিডেন্ট ইজ গ্ল্যামারাস টু মি। একটা মানুষ কনফিডেন্ট, ভেরি কনফিডেন্ট, অ্যান্ড কনফিডেন্ট মানে এটা আবার বেয়াদ্দপ না আর কি, কনফিডেন্ট আর কি, কনফিডেন্ট অ্যান্ড বিউটিফুল অ্যান্ড ফ্ললেস অ্যান্ড ব্যক্তিত্ব সম্পন্ন পার্সোনালিটি। সো আমার কাছে তাদেরকেই বেশি গ্ল্যামারাস লাগে। তোমাকে তো অনেক গ্ল্যামারাস লাগে, তোমাকে এখন এই মুহূর্তে খুবই গ্ল্যামারাস লাগছে। বাহ, আমি খুব খুশি। তোমাকে তো লাগেই, নায়িকারা যে একজনকে বলবে সাংবাদিককে, এটা একটা বড় একটা পাওয়া। আচ্ছা, আমরা এই যে গ্রিন রুমে বা আমরা বসে কথা বলছিলাম যে তোমার তো হাইট অনেক বেশি, এবং তুমি মাঝে মাঝে এর আগেও বলেছো যে এটার কারণে অনেক সময় বৈষম্যের শিকার হতে হয়েছে, এবং এটা সংস্কারটা ঘরের থেকে হওয়া উচিত, সংস্কারগুলো। তোমার কাছে কি মনে হয় যে বৈষম্য আগে যে ছিল এখন এটা কি কমেছে, বা তুমি কি এটা কি শিকার হও বা সামনে কি মুখোমুখি হও কিনা? হ্যাঁ, অফকোর্স হই, আমি কাজ করছি এবং সবাই আমাকে খুবই আমার হাইটের খুবই সবাই প্রশংসা করে, ও ওয়াও তোমার কি সুন্দর হাইট, কি সুন্দর হাইট। হুট করে 18 সালের পর থেকে একটা অদ্ভুত চারিদিকে গুঞ্জন শুরু হলো যে না ও অনেক লম্বা, ও এবং এটা ধরো কোয়ার্টিস্টদের কাছ থেকে হয়তো মানে তোমার কোয়ার্টিস্ট তোমার সাথে কাজ করতে চাচ্ছে না কেন, তুমি অনেক লম্বা, এই জন্য। এদের সাথেই কিন্তু আমি 18 সাল পর্যন্ত কাজ করেছি। যারা আমাকে অপোজ করছে তাদের সাথেই আমি 2018 সাল পর্যন্ত কাজ করলাম। তারা তখন বুঝলো না যে আমি এত লম্বা, তখন তাদের আমার হাইট নিয়ে কোনো কমপ্লেক্স তৈরি হলো না। অফকোর্স ইট ইজ এ কমপ্লেক্স। এখন আমার বেশিরভাগ সময় আমার কোয়ার্টিস্ট কারা হচ্ছেন, চঞ্চল ভাই হচ্ছেন, আখম হাসান ভাই হচ্ছেন, নাটকের ইন্ডাস্ট্রি রনক ভাইয়া হচ্ছেন। রনক ভাইয়া আমার চেয়ে অনেক লম্বা, কিন্তু চঞ্চল ভাইয়া তো আমার চেয়ে মানে হাইটের দিক থেকে শর্ট, মানে ফিজিক্যাল হাইটের দিক থেকে শর্ট। ওনার তো কোনো কমপ্লেক্স তৈরি হচ্ছে না, বা হাসান ভাইয়ের কোনো কমপ্লেক্স তৈরি হচ্ছে না। তাহলে তোমাদের কেন কমপ্লেক্স তৈরি হচ্ছে ভাই? আমি কিসের মধ্যে দিয়ে এই টাইমটার পরে কাটিয়েছি, আমি এইটা একটু বলতে চাই আজকে, যে মানসিকভাবে আমি কত মানে বিধ্বস্ত সিচুয়েশনে একটা মানুষ জাস্ট ফর পলিটিক্স, ধরো ও ভালো কাজ করছে, বা ও ধরো ওই যে ব্যক্তিগত স্বার্থের জন্য, আমার ব্যক্তিগত এক ধরনের এনরিচমেন্টের জন্য আমি আর একটা মানুষকে যে কতভাবে ভাঙচুর করছি বা কতভাবে ক্ষতিগ্রস্ত করছি, এটা তো আমরা খেয়াল করি না। মানসিকভাবে স্বভাবতই আমার বিধ্বস্ত থাকার কথা, কেন এরকম হলো। কিন্তু আমার প্রবলেম যেটা হলো যে এতদিন আমাকে আমার যে সাইডটা সবাই অ্যাপ্রিসিয়েট করলো, আমার হাইটটা, সবাই হুট করে ওইটাকেই আমার সবচেয়ে বড় ড্রব্যাক বানায় দিচ্ছে, এবং আই স্টার্টেড হেট মাইসেলফ। মানে তুমি বুঝতেছো, একটা মানুষ যে সবসময় পর্দার সামনে কাজ করে, তাও মানে একটা ফিমেল বডি যে পর্দার সামনে কাজ করে, একটা গ্ল্যামারাস ওয়ার্ল্ডে কাজ করে, বা একটা মানে পর্দায় যাকে দেখা যায়, যাকে পর্দায় দেখেই সবাই চেনে, সেই মানুষটা হুট করে পর্দায় তাকে দেখতে পারতেছে না। কারণ আমি আমাকে দেখতে পারতাম না, আমি না আমাকে স্ক্রিনে দেখতাম, না আমি ফেসবুকে কোনো ছবি আপলোড করতাম, না আমি আয়না দেখতাম, বিকজ আই স্টার্টেড হেট মাইসেলফ। এবং হেট্রেডটা না
মানে বাইরে থেকে মানে এনার্জিটা এমনভাবে আসা শুরু হলো যে মানে আমাকে বলতো কয়েকটা সুইসাইড হলো এর মধ্যে, তখন কিছু লোক আমাকে বলা শুরু করলো তুই কিন্তু পাগলামি করিস না, তুই কিন্তু এইসব পাগলামি কিছু করে বসিস না, সুইসাইড করে বসিস না। হোয়াট? তো তারপরে আস্তে আস্তে যেটা হইলো যে আমি মানে ভয়ঙ্করভাবে মানসিকভাবে আমি ট্রমাটাইজ সিচুয়েশনের মধ্যে চলে গেলাম, এবং আমি কারোর সাথে কথা বলতাম না, আমি সবার সাথে যোগাযোগ বন্ধ করে দিলাম। কারণ আমি দেখলাম যে এতদিন যাদেরকে আমি কনস্ট্যান্টলি হেল্প করছি, যে ধরো আমি একদম লিড ক্যারেক্টার করি কিন্তু ওরা আমার ফ্রেন্ড, ওরা আমাকে বলছে দোস্ত একটা ছোট একটা ক্যারেক্টার এটা একটু করে দে, ও খুব ইচ্ছা ও অমুকের সাথে কাজ করবে, অমুক নায়কের সাথে কাজ করবে, তুই একটু করে দে, জাস্ট 4টা সিন বা 5টা সিন। আমি হাসতে হাসতে যে ওই কাজগুলো করে আসছি, কেন আমি ভাবছি যে ও তোমার ফ্রেন্ড, আমি ওর সাথে কাজ করছি, ওকে তখন হয়তো ডিরেক্টর হিসেবে কেউ ওইভাবে নোটিসও করে না বা একনলেজ করে না বা কেউ রেকগনাইজ করে না, আমি তখন ওর সাথে কাজ করছি, আর্টিস্ট, ওকে কেউ মানে অন্য নায়িকারা সেসব আর্টিস্টের সাথে তখন কাজ করতো না। আমি কোনোদিনও নাক সিটকানি নতুন একটা ছেলে আসছে কাজ করতে, নতুন ছেলেদের সাথে কাজ করবো না, বেশিরভাগ নায়িকাদেরকে আমি বলতে শুনছি, কোনোদিনও আমি সেটা করি নাই। কিন্তু when it was my time, when I was falling down, nobody came forward, মানে আমাকে কাজ দেওয়া বা ওই সমস্ত ভুলে যাও, জাস্ট তুই ভালো আছিস, যারা আমার ফ্রেন্ড, যাদেরকে আই ইউজ টু কল দেম মাই বেস্ট ফ্রেন্ড, মানে আমি না মানুষের রং বদলানোটা এত সুইফট দেখছি যে আমার না এই শহরের প্রতি বিশ্বাস চলে গেল, এই শহরের প্রত্যেকটা মানুষের প্রতি এক ধরনের ঘৃণা তৈরি হইলো, যেই ঘৃণাটা আসলে বেসিক্যালি আমি করতাম নিজেকেই, এই কারণে আমার কাউকে ভালো লাগতো না, মানে আমার সবাইকে অসহ্য লাগতো, আমি এমন ট্রাস্ট ইস্যুস তৈরি হইলো উইথ পিপল, আমি কাউকে বিশ্বাস করতে পারতাম না, যেটা আমার পার্সোনাল লাইফে, আমার পার্সোনাল রিলেশনশিপে যেই মানে ইম্প্যাক্টগুলো পড়তো, আমার ফ্যামিলিতে ওই ইম্প্যাক্টগুলো পড়তো। সো মানে দিস ইজ নট হাউ ইউ ট্রিট এ পার্সন ইউ ফিল বাই, মানে ইউ ফিল ইন্টিমিডেটেড বাই দ্যাট পার্সন অ্যান্ড ইউ ট্রিট দেম লাইক দিস ওয়ে জাস্ট টু ভ্যানিশ। এরপরে থেকে কিভাবে মানে ধরো এবং এবং হ্যাঁ, তো ধরো আস্তে আস্তে তো সময় গেল, আমি তো ভাবতেছি আমার দোষ, ইটস অল মাই ফল্ট, আমি তো নিজেকে দোষারোপ করতেছিলাম যে আল্লাহ আমাকে যেইভাবে বানাইছে, যেই ওয়েতে আল্লাহ আমাকে তৈরি করছেন এটাই খারাপ। আমি তাকে কোয়েশ্চেন করা, আমি মালিককে কোয়েশ্চেন করা শুরু করছি, আমি সৃষ্টিকর্তাকে কোয়েশ্চেন করা শুরু করছি যে তুমি আমাকে এরকম কেন বানাইলা, আর আমাকে যদি তুমি এরকম বানাও তাহলে তুমি এতদিন কেন আমাকে এই সুন্দর অপরচুনিটিগুলো দিলা, এখন কেন সবাই আমাকে এরকম হেট করতেছে, ওয়াই, আমি কি করছি, হোয়াট ইজ মাই ফল্ট ইন দিস, আমি যে এরকম লম্বা এটা কি আমার ফল্ট, এটা তো আমাকে সৃষ্টিকর্তা বানাইছে দিস ওয়ে, অ্যান্ড আই নো আম বিউটিফুল, আই নো আম বিউটিফুল। কিন্তু আমাকে মানসিকভাবে এই জায়গায় আসতে 7 বছর, অলমোস্ট ধরো 18, 19, 20, 21, 22, 23, 24, 25, তোমার টিস্যু লাগবে? No, তোর চোখে পানি দেখতে পাচ্ছি। no, it's fine, it's tears of joy because I overcome that shit, আমি ওভারকাম করে ফেলছি ওই টাইমটা। এখন তুমি আইসা আমার সামনে আইসা তুমি আমাকে যতই ইনসাল্ট করার চেষ্টা করো বাই মাই ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, আমার তোমার জন্যই মায়া লাগবে, কিন্তু তখন তো আমি মানসিকভাবে অত ছিলাম না ধরো, এবং মানে সবার ক্যারিয়ার সবসময় একরকম যায় না, এটাই স্বাভাবিক, এটাই নর্মাল, ক্যারিয়ারে আপস অ্যান্ড ডাউনস মানুষের থাকবেই, কিন্তু ধরো তুমি একটা মানুষকে তুমি কি বলে বাদ দিবা যখন তার কোনো খুঁত পাবা না, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, ওহো দ্যাটস সো, কি বলবো, সো শিট অফ ইউ, মানে অ্যাজ এ হিউম্যান বিং হোয়াট ডাজ ইট সে অ্যাবাউট ইউ, না মৌসুমীকে ডাকবো না, অনেক লম্বা, হোয়াট ডাজ ইট সে অ্যাবাউট ইউ। এখনকার অবস্থাটা কি, কিসের অবস্থা এখন তোমাকে কি ওই মানে এত এই ব্যাকল্যাশগুলো ফেস করতে হয় কিনা বা এগুলো আমার হ্যাঁ এখনো ফেস করতে হচ্ছে, কিন্তু এটা তখনকার সময় আমাকে মানসিকভাবে যেভাবে ভাঙচুর করে দিছে, যেভাবে ধ্বংস করে দিছে, এখন তো ও আমরা মানে কি বলবো, মানে চুলটাও বাঁকা করতে পারবে না আর কি, কিছুই করতে পারবে না। আই ফেস দ্যাট, এবং ধরো 5 বছর পরে আমি রিয়েলাইজ করছি যে নো, দিস ইজ নট মাই হাইট, এটা আমার হাইটের জন্য হয় নাই, ওরা আমার হাইটটাকে
আমার এগনিস্টে আমাকে ইউজ করছে। কিন্তু তাদের চিন্তা অন্যটা ছিল। হ্যাঁ, অফকোর্স জিনিসটা অন্যটা ছিল। তারা আমার পারফরমেন্স থ্রেটেন ফিল করছে। আচ্ছা, হ্যাঁ, আমার পার্সোনালিটিতে তারা থ্রেটেন ফিল করছে। ধরো এমন হয়েছে যে আমি 8 দিন একটানা বাসা থেকে বেরোই নাই, 8 দিন একটানা বাসা থেকেই ধরো বাসায় কিছু নাই, খাবার কিছু নাই, খাবার শেষ হয়ে গেছে ধরো, তারপরও আমি বেরোই নাই। কেন? কারণ আমি তখন কাউকে ফেস করতে ভয় লাগতো আমার বাইরে বেরোতেই, কারণ আমি কাউকে ট্রাস্ট করতে পারতাম না, বুঝছো? মানে তখন আমার মনে হলো যে মানে, এবং বেসিক্যালি আমি মানুষকে ভয় পাইতাম না, আমাকেই ভয় পাইতাম। পরে আমাকে সাইকোলজিস্টের কাছে যেতে হয়েছে, থেরাপি নিতে হয়েছে, আমাকে অনেক কষ্ট করতে হয়েছে আমাকে আজকে আবার ফেরত আসার জন্য, মানে এই লাইফে। কারণ আমি জীবনে বিট্রেড হয়েছি, মানে বা বিট্রেড ফিল করছি। মানে এখন আমি বলতেছি আমি বিট্রেড ফিল করছি, আসলে বিষয়টা তারা আমাকে বিট্রেড করে নাই, বিষয়টা হচ্ছে তারা এরকমই বা এরকমই থাকবে। ওদের কোনো ভালো বন্ধু হবে না কোনোদিনও, বা ওরা কখনো মানে ওরা মানুষ হিসেবে এরকমই, ওরা যখন যার সময় ভালো ওরা তাকে ব্যবহার করে। তো এটা এইরকমই, এটা তুমি মেনে নিছো, এটা আমরা এটা মেনে নিছি, এটা আমি অ্যাকসেপ্ট করে নিছি। অ্যাজ এ হিউম্যান বিং আই এম সো মাচ বেটার দ্যান দেম, ইনশাআল্লাহ, বাই দ্য গ্রেস অফ গড। আমি আল্লাহর রহমতে আমার কাছে মনে হয় মানুষ হিসেবে অনেক ভালো, আমি জানি, হ্যাঁ আমরা সবাই জানি, আলহামদুলিল্লাহ। এবং দোয়া চাই আমি তোমাদের কাছে এবং আমার সৃষ্টিকর্তার কাছেও, আমি দোয়া আছে বলে এত বছর ধরে তুমি এখনো আছো, যে আমি যেন এরকমই থাকতে পারি, আমি যেন যাই হোক যতই চাকচিক্য আসুক আমার জীবনে, আমি যত বড় জানি না আমাকে সৃষ্টিকর্তা কোথায় নিয়ে যাবে, যত বেশি টাকা হোক না কেন বা যত নেম ফেম হোক না কেন, আমি এরকম গ্রাউন্ডেড থাকতে চাই, আমি এরকম গ্রেটফুল থাকতে চাই। মানে আমার জীবনে যাদের একটা চুল অবদান আছে আমি তাদের প্রতিও আমি গ্রেটফুল থাকতে চাই। সো ওকে ফাইন, এখন আমার তাদের সাথে মিশতেও কোনো সমস্যা হয় না। কিন্তু একটা সময় ছিল যে আমি খালি অভিমান করতাম, রাগ করতাম, করে আমি হয়তো আলাদা হয়ে যেতাম, সম্পর্ক নষ্ট করে ফেলতাম, বা থাকে না এক ধরনের ক্যাচাল লাগায় ফেলতাম। কারণ তখন আমি মানে মানে কিভাবে মানে গুছাবো বা কি আমি না হ্যান্ডেলই করতে পারতাম না, যে মানে কিভাবে হ্যান্ডেল করবো। আমি যদি জানি হুট করে যে পান্থ কাউকে বলতেছে যে মৌসুমীকে আর কোনোদিন এখানে ডাইকো না, এই অনুষ্ঠানে ডাইকো না, না অনেক লম্বা, দেখতে কেমন লাগে, কি ধরো এটা যদি আমি কখন আমার কেমন লাগবে, আমার প্রথম বিশ্বাস হবে না, আমার মনে হবে না ও মিথ্যা কথা বলতেছে, পান্থর আমার একটা ভালো সম্পর্কটা নষ্ট করার জন্য বলতেছে, বা আমার তখন মনে হবে যে ও আচ্ছা তুমি এখন আমার সাথে এরকম করতেছো কারণ এখন আমার আগের মতো ভালো অবস্থান নাই, এই জন্য এরকম করতেছো। সো যেটা তোমাকে, এবং ওইটাই বোঝাবে ওরা, যাতে করে তুমি মানসিকভাবে ডাউন হয়ে তুমি জাস্ট জায়গাটা ছেড়ে চলে যাও। আমি যেটা করছি, আমি কোনোদিনও ছাড়ি নাই, হাল ছাড়ি নাই, আমি আমার বিশ্বাস ছাড়ি নাই, আমার সৃষ্টিকর্তার প্রতি আমি বিশ্বাস কখনো ছাড়ি নাই, আমি কখনো হোপ ছাড়ি নাই। আই ওয়াজ অলওয়েজ অপটিমিস্টিক, আই ওয়াজ অলওয়েজ হোপফুল, আই ওয়াজ অলওয়েজ কাইন্ড অ্যান্ড আই ওয়াজ অনেস্ট। থ্যাংক ইউ। এবং এটা আমরা দেখবো তোমার আরেকটা যে সেগমেন্ট, অন্ধ তীরন্দাজ। তো চোখ বেঁধে দেবো, হ্যাঁ, দেখবো তুমি কতটা পারো, মানে তোমাকে বলতে হবে একটা অনুমান করে বা তোমার অনুভব করে বলতে হবে এটা জিনিসটা কি। আমি চোখ বেঁধে দেবো, প্রস্তুত তো? ওকে ওকে ঠিক আছে, কি কি যে দিবা, আচ্ছা ওকে, দেখো পারি কিনা দেখো। আমি জানি তুমি হাড়ি ভাঙতে পারো কিনা জানি না, বা চোখ বাঁধা অবস্থায় তুমি কি চোরামি করো কিনা আবার? না আমি চোরামি বললাম না, আমি তো অনেস্ট মানুষ, আমি চোরামি কেন? আসলে অনেস্ট দেখো তুমি, আমি আচ্ছা আচ্ছা, আমি হালকা করে তাহলে বেঁধে দিলাম, হ্যাঁ হালকা করে না বাঁধলেও হতো, তারপর বেঁধে দিলাম। হ্যাঁ এই যে আমি দেখতে পারো তো? আচ্ছা আমি দেখতে পারি চাইলে, কিন্তু আমি দেখতেছি না। ওকে ওকে, তুমি কি দিচ্ছ হাতে বলো তো? আমি যা দিচ্ছি তুমি পারবে আশা করি। শোনো আমি কিন্তু অনেক ঘরোয়া, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, এই একটা ঝুড়ির মধ্যে অনেক কিছু রয়েছে, তোমাকে বলতে হবে কোন জিনিসটা কি, অনুভব করে ধরে অনুভব করে বলতে হবে। ঝুড়িটা সামনে, হ্যাঁ, টাচ করতে পারবো, হ্যাঁ টাচ করে এখানে নিতে পারো। ঝুড়িটা কি আমার কাছে নিব না তোমার হাতেই থাকবে? তোমার কাছে নিতে পারো, তোমার কাছে নিয়ে এক একটা নিয়ে ডান পাশে রেখে দিবা। এটা মিষ্টি আলু, রাখো ডান পাশে। হইছে না? হইলে তো পরে বলবো, তুমি পরে দেখবা, আগে রাখো। এটা একটা প্লাস্টিকের কিছু একটা, এটা তো কই, এটাকে বলতে হবে কি? বলো না, এটা কোন একটা অ্যানিমাল, ক্যাঙ্গারু টাইপের কিছু, হাতি, শুর, হ্যাঁ এটা হাতি। ওকে, কনফার্ম হলে রেখে দিবা। হ্যাঁ, বড় কান, এই দুইটা পা, লেজ, আর এটা শুর, ঠিক আছে এটা হাতি। ও আবার এগুলা ডিফিকাল্ট। হ্যাঁ ওইটা ধরে বলো।
এটা পেয়ারা। খাইতে পারবো? আচ্ছা পরে খাই। অনুষ্ঠানের পরে খাওয়াবো। এটা লেবু, মালটা। এটা আপেল বা নাশপাতি। আমি কি আপেল অথবা নাশপাতি? আচ্ছা এটার জন্য তোমার বলছি ঠিক আছে, তুমি পরেরটা তোমার ঠিক আছে। নাশপাতি, এটা আপেল। আপেল ছোট হয়। তুমি এইভাবে পারো? আপেল ছোট হয়, নাশপাতি একটু বড় হয়। এটা নাশপাতি। ওকে। এই যে এইটা আপেল। হ্যাঁ এই যে দেখো এইটা আপেল। আম। এখন আম কোথায় পাইলা ভাই? এখন আম কোথায় পাইলা? আম ভর্তা পছন্দ না? খুব। আচ্ছা অনেকগুলো। আরেকটা বলতে পারো, আরেকটা নিব আমরা। এটা কমলা লেবু। এই যে এটা কমলা লেবু। ওকে ওকে, এখন আমি জাস্ট এটা নিয়ে নিচ্ছি, তুমি এখন চোখটা খুলতে পারো। ও পেয়ারা। এটা আপেল। আপেল পেয়ারার সমকক্ষ আপেল না? এটা আপেল। বলো না একটা পেয়ারা খেলে কয়টা আপেলের সমান? 1 কেজি। হ্যাঁ তার মানে আমি সবগুলো ঠিক বলছি ভাই। এই যে এই অ্যানিমাল চাও আমি ঠিক। তুমি তো সবই বলছো। অ্যানিমাল চাও আমি ঠিক বলছি। যে এটা হাতি। সি আই এম গুড অবজার্ভার। তাহলে আমি বলতে পারি তুমি 100-এ 100 পাইছো। 100-এ 100। এখন 100-এ যে 100 পাইলাম, তারপর এটার বিনিময়ে কি পাবো? এটার বিনিময়ে আমি দিব। ওয়েট করো। ওকে নাইস। ধৈর্যের ফল ভালো হয়। শুনো, আমি সংসারী মেয়ে। ধরো আমি গত 15 বছর ধরে সংসার করতেছি। কিরকম 15 বছর ধরে সংসার? আমি গত 15 বছর ধরে একা একা থাকি। আমার আব্বু আম্মু থাকে সাতক্ষীরা, আমি থাকি ঢাকা। হ্যাঁ, তো এখন তো বিয়ে শাদী করছি, ঠিক আছে, জামাই থাকে, ওকে ফাইন, আমি আর আমার জামাই থাকি। কিন্তু আমার নিজের সব কিছু আমার নিজে করতে হয়েছে। আমার খাবার, কেনাকাটা, দাবার, কেনাকাটা, আমার গাড়ি মেইনটেনেন্স, ইচ অ্যান্ড এভরিথিং আই ডিড বাই মাইসেলফ। মানে পারফেক্ট ওম্যান। দিস ইজ নট কল পারফেক্ট। স্বাবলম্বী ওম্যান, স্বাবলম্বী এটা বলতে পারো যে আমার কারোর উপর আমার ডিপেন্ড করতে কখনো হয় না, আর আমি করতে পছন্দ করি না, বা করি নাই কখনো। ইভেন আমি ড্রাইভারও কোনোদিন রাখি না যে ওই যে মুখ কালা করবে, ওরা বলবো যে লেট হবে, শুটিংয়ে লেট হলেও মুখ কালা করবে, এই কারণে কখনো ড্রাইভারও আমি রাখি না। আমি দেখছি বাসায় তো কাজের মেয়ে নেই, খারাপ ব্যবহার করে না। এখন একটা ছোট বুয়া আছে যে সকালবেলা এসে কিছু কাজ টাজ করে দিয়ে চলে যায়। এখন একটু বয়স হয়েছে, বুঝছো না, একটু আরাম। হাজবেন্ড দিয়ে কি কাজ করাও? ও করে নিজেই। যখন বুয়া আসে না, তখন আমরা দুজনে মিলে কাজ করি। ওর হচ্ছে ক্লিনিং পার্ট, আমার হচ্ছে কুকিং পার্ট। সো আমাদের দুজনের ভাগ করা। সো আমরা বাসায় যখন বুয়া আসে না, তখন আমরা সুন্দর করে কাজ ভাগ করে নিয়ে আমরা করতে থাকি। ও হচ্ছে খুবই জিনিসপত্র গোছাতে আর ক্লিন করতে পছন্দ করে। আর আমি হচ্ছে গাছ আছে কিছু আমার, আর রান্না এবং রান্না বান্না বা গাছ, এগুলো তো থেরাপির মতো আসলে। কিন্তু ইন রিয়েল লাইফ আমি সবসময়ই খুবই রান্না, বাজারঘাট করা, বাইরের এইসব কাজ টাজ, এগুলো আমি করে খুবই অভ্যস্ত, এবং আমার খারাপ লাগে না, আমার খুব ভালো লাগে। আচ্ছা, এই যে আমি ফেসবুক খুললাম কি জন্য জানো? কি জন্য খুলছো? তুমি 3 দিন আগে একটা ছবি দিয়েছো, স্বামী বস কেন্দ্র। হ্যাঁ, মানে সুন্দর একটা, মানে ফেসবুকে দিয়েছো ছবিটা। তোমার ছবির মধ্যে মাতিয়া মানুষ শুকু দিচ্ছে, মাতা কিছু দাও আমাকে। তুমি একটা ছবি পাঠাই দিছো, যেমন আর কয়েকটা হাদিয়া হিসেবে পাঠাই দেন, এই জন্য ধন্যবাদ। ছবি দিচ্ছ। হ্যাঁ, কারণ ওই সাদা রঙের জামদানি শাড়িটা যে ছবিটা আমি শুকুয়াপাকে পাঠাইছি, ওই শাড়িটা শুকুয়াপা আমাকে দিছে। সো শুকুয়াপাকে লিখছি, তোমাকে দিব জিনিসপত্র যা লাগে, দোয়া দরুদ পড়ে তোমাকে দিব, স্বামী বস করতে যা যা লাগে, তুমি আমাকে এরকম আরো কয়েকটা শাড়ি হাদিয়া হিসেবে পাঠাও। এবং তোমাকে এই যে মাহমুদ ফারহান লিখছে যে মা আমার ব্যবসা ভালো যাচ্ছে না, তুমি তাকে একটা দিয়েছো, উত্তর দিয়েছো যে 20K হাদিয়া ফর ঈদ শপিং। তুমি 20K দিচ্ছ না? মানে আমি বলছি ওকে দিতে, দেয় নাই এখনো। দেয় নাই? সবাই ফ্রি সার্ভিস চায়। তাহলে তো তার কাছ থেকে নিতে হবে। আমার কমেন্টে দেখো না, ওখানে রানা কি তোমাকে স্বামী হাসান সরকার হাসতেছে, মানে আগুন দিছে, তুমি বলছে পাত্তা দিলা না বন্ধু। হ্যাঁ, এই যে তারপরে যে এখানে আবার সুব্রত সঞ্জয় লিখছে মাতাজি, তোমার হাজবেন্ড কই? কি লিখছে হাজবেন্ড লিখছে, দেখো কি লিখছে, বিদগ্ধ মাতারা। হ্যাঁ, বিদগ্ধ। হাজবেন্ডের কমেন্ট উত্তর দিছো তুমি? না। কেন? হাজবেন্ড যেহেতু এখানে নাই। ও আচ্ছা, তুমি তাকে উত্তর রিপ্লাই দেই না? না, রিপ্লাই দেয় নাই। আচ্ছা, ওর কমেন্টের রিপ্লাই রাতে বেলা বাসায় যেয়ে দিছিলাম আর কি। কি বলছো সেটা তোমাকে বলা যাবে না? না, অফ কোর্স নট। আজকে শোর পারপাসে শুনতে পারি না আমরা? হ্যাঁ, বিদগ্ধ মাতারানি, না এটা বলা যাবে না, ইটস টু মাচ প্রাইভেট। আচ্ছা, তুমি একটা ছবি দিয়েছো সিলভার, এখানে অনেকে কমেন্টস করছে, বাহ অপূর্ব, ওরে সুন্দরী। তোমার আসলে কি বললে তুমি খুব খুশি হও? কোন কমেন্টটা করলে তুমি খুব খুশি হও? মানে একটা কমপ্লিমেন্টারি আছে না? মানে
পজিটিভ যে কোনো কমপ্লিমেন্ট করলে আমি খুশি হই। মানে হেড মানে হেড এবং এখন কোনো হেট্রেট আমাকে খুব বেশি একটা ইম্প্যাক্ট করতে পারে। আচ্ছা, আর আমার কমেন্ট অপশন বন্ধ বহুদিন ধরে। তাই তো দেখতেছি তুমি যে রান্না করতেছো, রান্নার ছবি দিছো এটা। আমি একা না, আমি আর আমার হাজবেন্ড আমরা দুজনে মিলে রান্না করছি। এবং দেখো ক্যাপশনটা দেখো, হোয়েন কুকিং ইজ আওয়ার লাভ ল্যাঙ্গুয়েজ। বাহ, যাক আমরা আমি খুব সিক ছিলাম ওই টাইমটাতে, প্রচন্ড অসুস্থ। দেখো ওখানে একটা শটে আমি ওই শটটাও আমি লাগাইছি। ও একটা ওয়াটার মানে হট ওয়াটার ব্যাগে গরম পানি করে আমাকে ওখানে ও চেয়ার এনে দিছে, মানে টুল এনে দিছে, টুলে বসে রান্না করো, দাঁড়া রান্না করতে। ভিডিও করছে কে? ওই করছে। আচ্ছা। তো তারপরে ও আমাকে একটা ওই যে ব্যাগটা এনেও আমাকে দিচ্ছে, কারণ আমি তখন অসুস্থ ছিলাম খুব। তো আমার ওই যে গরম পানির ব্যাগ ট্যাগগুলা হিট দেওয়ার জন্য লাগতো, আমার আশেপাশে দরকার ছিল। তো শরীরটাও অনেক খারাপ ছিল, বাসায় কি করব, বাসায় বসে বসে মানে টায়ার্ড হয়ে গেছি জাস্ট বসে থেকে থেকে। তখন তারপরে দুজনে মিলে আমরা রান্না করছি। আচ্ছা, তোমার আইকিউ কেমন? আইকিউ কেমন এটা তো তুমি বলবা না, কেমন আমি একটু তোমাকে একটু করবো এখানে। ধরো, তুমি ধরলে ধরার পরে তো বুঝবা। তুমি যেহেতু এখানে 100% পেরেছো, হ্যাঁ, আর একটা গেম দেখি তুমি কতটুকু পারো। দেখো দাদা। ওকে। আচ্ছা, বর্ষাকালে 3 অক্ষরে আয়েশ করে খায়, কাটলে মাথা সুন্দরীদের হাতে উঠে যায়। মিচুরি। হ্যাঁ, কাটলে মাথা সুন্দরীদের হাতে উঠে যায়। বর্ষাকালে 3 অক্ষরে আয়েশ করে খায়, হ্যাঁ, কাটলে মাথা সুন্দরীদের হাতে উঠে যায়। এটা একটা ফল। বর্ষাকালে খায়, 3 অক্ষর আয়েশ করে খায়, আর এর সাথে মাথা কাটলে সুন্দরীদের হাতে উঠে যায়। কোন একটা ক্লু দাও, এরকম করে বলে দিলে তো হবে। একটা ক্লু দাও। দাদা ক্লু দেবো? হ্যাঁ, বর্ষাকালে তোমার কি খায়? আয়েশ করে কি খায়? খিচুড়ি। আর মাথা কেটে দিলে চুড়ি হাতে উঠে যায়। এই তো আইকিউ তো ভালো। হ্যাঁ, এইটার জন্য তোমার হিন্টস দিতে হবে। ঠিকই আছে। হ্যাঁ, তোমার আইকিউ যে ভালো বোঝা যাচ্ছে। হ্যাঁ, তুমি কিন্তু এখনো কিন্তু 100-এ 100 আসো কিন্তু। তারপর এটা দেখি। কনফিডেন্সে ধাজিয়া উড়ায় দিছে আমার, বুঝছো? কোন জিনিস শুকায় আবার ভেজার জন্য? কোন জিনিস শুকায় আবার ভেজার জন্য? শুকানো হয় আবার ভেজার জন্য? হ্যাঁ। শুটকি মাছ। আবার এখানে অপশন দিতে হবে তোমার। আগে তো বর্ষাকাল ছিল একটা অপশন, বা একটা ছিল, আবার হাতে উঠে যায় একটা ছিল, মাথা কাটে দিলে হাতে উঠে যায়, সেরকম কোন। এটা কি তোমাকে বলবো? আবার বলো, আবার এটা ধরো সে ব্যবহার করা যায়, গোসলের সময় ব্যবহার করা যায়। আচ্ছা, ওয়েট। শুকানোই হয় আবার ভেজানো যায়। সাবান, আবার চুল, তোয়ালে বা গামছা। হ্যাঁ, এইটা পারলে না, এটা পারলে কোশ্চেনই ব্যাড। না, ব্যাড কোথায়? মানে এটা দাদা, খারাপ দাদা, এটা গুড দাদা না। আচ্ছা, বলো, এটা কোন দাদা হইলো? এটা দর্শকের উপর ছেড়ে দেই। 3 নম্বর, এমন একটা জিনিস, খাবার জিনিস ভাই, গরমও না ঠান্ডাও না, ফু দিয়ে খাই। গরম না ঠান্ডা না, কিন্তু ফু দিয়ে খাই। কিন্তু এটা খাবার জিনিস। ফু দিয়ে তো অনেক কিছু খায়। বাদাম। গুড। কে বলছে তোমার নাই? বাদাম খালি হাতে এরকম করে আবার ফু দিয়ে খায়। এবং তুমি নাটকের ক্ষেত্রে তো অনেক সময় লাগে বাদাম কিভাবে খায়। বাট যাক, আগাচ্ছ দেখি। মাটির হাড়ির কাঠের গায়ে, শীতকালে দোয়ায়ে খাই। মাটির হাড়ি কাঠের গায়ে, শীতকালে দোয়ায়ে খাই। শীতকালে দোয়ায়ে খাই। খেজুরের রস। গুড। খেজুরের রস না, খেজুর গাছ। খেজুর গাছ, ইয়েস, খেজুর গাছ। তুমি কাছাকাছি চলে গেছো। হ্যাঁ, তোমার জন্য একটা 100-এর জন্য আরেকটা আবার ধরবো আমি অতিরিক্ত। পোলাকালে বস্ত্রধারী, যৌবনে উলঙ্গ, বৃদ্ধকালে জটাধারী, মাঝখানে সুরঙ্গ। পোলাকালে বস্ত্রধারী, হ্যাঁ, যৌবনে উলঙ্গ, হ্যাঁ, বৃদ্ধকালে জটাধারী, মাঝখানে সুরঙ্গ। এটা কোন খাবার জিনিস? ডাবল মিনিং, হাসিস না। না, হাসার কিছু নাই। না, ওই হাসতেছে পিছে, ক্যামেরার পিছনে। দর্শকরা তো হাসবেই। হ্যাঁ, ডাবল মিনিং, দর্শকরা হাসবেই। হ্যাঁ, বস্ত্রধারী মানে জামা কাপড় পরাটা থাকে। তারপরে জোয়ান কালে বস্ত্রধারী, যৌবনে উলঙ্গ, বৃদ্ধকালে জটাধারী, মাঝখানে সুরঙ্গ। হ্যাঁ, এটা আমি জানতাম। তুমি জঙ্গলে যাও না? তুমি জঙ্গলে যাও না? পাহাড়ে যাও, এগুলো চিনবা না? পাহাড়ে গেলে ওইটা ছাড়া কেউ খেতে চায় না। ঝর্ণার পানি, বাঁশের চিকেন, বাঁশ তোমার। হ্যাঁ, বস্ত্রধারী, উলঙ্গ, বৃদ্ধকালে জটাধারী, মাঝখানে সুরঙ্গ। হ্যাঁ, লাস্ট একটা চান্স। কোন খানা দেখতে হয়? কোন খানা?
খানা, হ্যাঁ, তাহলে তোমাকে 100-ই দিয়ে দেবো। ডাক্তারখানা, চিড়িয়াখানা, ও চিড়িয়াখানা দেখার জন্য যায়। যাক, তুমি তারপরে অনেক অনেক কাছাকাছি পারছো, অনেক কাছাকাছি ভালো পারছো, মানে তুমি ভালো বলো, ভালো অনেক পারছো। ভালো পারছো। এই জন্য তোমার জন্য আবারও বলছে যে আকর্ষণীয় পুরস্কার পুরস্কার রয়েছে। ও এটা দেখবা। হ্যাম্পার। আচ্ছা আচ্ছা, আমি তোমার যে গ্রিন রুমে জানতে চাচ্ছিলাম যে একটা বিষয়, তো কমার্শিয়াল মুভি কেন নিয়মিত করলে না? কমার্শিয়াল মুভি কারণ কি ছিল? পলিটিক্স বা অন্য কোনো বিষয় থাকতে পারে? ছোট্ট একটা ঘটনা ছিল, একটা ঘটনা, একদিন একটা ঘটনা ঘটলো, তারপর মনে হলো আমি আর এই সিনেমা করতে চাই না, বা এইরকম ধরনের এনভায়রনমেন্টে আমি কাজ করতে চাই না। একটা সিনেমা সেটে আমরা দুজন মেয়ে শিল্পী ছিলাম। তো ধরো সিনেমার প্রথম লট শুটিং, তখন আমার গাড়ি ছিল না, 2014 সালের কথা বলে, 14 সালে। হ্যাঁ, তো আমরা রেগুলার পাবলিক ট্রান্সপোর্টে করে যেতাম, বা মাঝে মাঝে হয়তো প্রোডাকশনে গাড়ি পাঠাতো, যেতাম। প্রথম লট শুটিং হলো। দ্বিতীয় লটে আমাদের যে আরেকজন যে কলিগ ছিলেন, উনি গাড়ি রেগুলার একটা গাড়ি নিয়ে আসা, আর মানে গাড়িতে আসা যাওয়া শুরু করলেন, একটা প্রিমিয়াম। ইট ডাজন্ট ম্যাটার যে আসলে গাড়িটা কি ও ভাড়া করে নিয়ে আসছে, নাকি ওর কোনো বন্ধুর গাড়ি, গিফট দিয়েছে, নাকি ওর ফ্যামিলির কোনো থাকতে পারে না, ওর ফ্যামিলিরই গাড়ি আছে হয়তো। এতদিন ও নর্মালি পাবলিক ট্রান্সপোর্টে যাওয়া আসা করছে বা প্রোডাকশনের গাড়িতে যাওয়া আসা করছে, এখন ও কমফোর্টেবল ফিল করতেছে না, ওর বাসার গাড়িটাই ব্যবহার করতেছে। আমরা তো সেটাও তো জানি না। ওই সেটে তখনও আমি গাড়ি কিনি নাই, আমিও রেগুলার তোমার সিএনজিতেই বা পাবলিক ট্রান্সপোর্টে আসা যাওয়া করছি। আমি শুনতাম আমাকে সেটের লোকজন বা বলতো যে আপনি একটা নায়িকা, আপনার গাড়ি নাই, আপনি সিএনজিতে আহেন, কি করলেন জীবনে, কি কি যে অদ্ভুত অদ্ভুত উইয়ার্ড কথা। এবং আমার গাড়ি নাই কেন, আমি একটা নায়িকা, লিড নায়িকা, ওরা আমার সাথে যে ব্যবহার করা শুরু করলো অন সেট, ওদের পুরা কনসেন্ট্রেশন যেভাবে শিফট হলো টুয়ার্ডস দ্যাট আমার কলিগ, আমি কিন্তু ওকে কোনো দোষারোপ করতেছি না, বা আমি কিন্তু ওকে কিছু মানে ব্লেম করছি না, বা আমি দেখলাম এখানকার বেশিরভাগ মানুষের, আমি বলতেছি না সবার, ওদের চিন্তা ভাবনাটা এরকমই, আমি বলতেছি না সবার, আমি বলতেছি বেশিরভাগ মানুষের চিন্তা ভাবনা এরকম। ওরা তোমাকে, তুমি কি গাড়িতে চড়তেছো, কত টাকার কাপড় পরতেছো, তোমার হাতে কত টাকার ঘড়ি, বা এবং পরবর্তীতে আমি রিয়েলাইজ করলাম আসলে বেশিরভাগ মানুষ, এটা শুধু ওই ইন্ডাস্ট্রিতে না, বেশিরভাগ মানুষেরই এইটাই, মানে এভাবেই আমার মনে হয়েছে যে চিন্তা করে যে ইট ডাজন্ট ম্যাটার যে তুমি কিভাবে টাকাটা আর্ন করছো, কিভাবে তুমি গাড়িটা তুমি কিনছো, ইট ডাজন্ট ম্যাটার এটা কি তোমাকে কেউ দিছে, নাকি তুমি চুরি করে ডাকাতি করে গাড়ি কিনছো, নাকি তুমি কারো হকের টাকা মেরে ডাকাতি করছো, ইট ডাজন্ট ম্যাটার। আচ্ছা, তুমি তো, তোমার তো ইচ্ছে ছিল যে আর্মি পার্সন বা এরকম, মানে তুমি এরকম আমি আর্মি অফিসার হওয়ার স্বপ্ন দেখছি ছোটবেলায়। হ্যাঁ, আমি কেবিন ক্রু হওয়ার স্বপ্ন দেখছি ছোটবেলায়। আমি পুলিশ অফিসার হব, বা আমি ধরো ওই মানে অ্যাকশন জিনিস দেখতাম খালি আর কি। যে এইখানে কিভাবে, এটা তো হুট করে হয়ে গেছে, এটা তো আমি ওইভাবে প্ল্যান করেই কিছু না, ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল আমি নায়িকা হব। না, এটা তো অনেকেই বলে, কমন ডায়লগ একটা, কমন ডায়লগ না এটা? আমার মোটেও ছোটবেলা থেকে স্বপ্ন ছিল না নায়িকা হওয়ার, আমি এত বড় স্বপ্ন দেখি নেই। আই কেম ফ্রম এ ভেরি কনজারভেটিভ ফ্যামিলি অ্যান্ড ভেরি স্মল প্লেস। তুমি যদি বলো এটা এখান থেকে, ঢাকা শহর থেকে প্রায় 300 কিলোমিটার দূরে একটা সুন্দর একটা গ্রামে আমি বড় হয়েছি, বা ধরো আমার জন্ম হয়েছে ঢাকায়, আমার বাবা আর্মিতে ছিলেন, আমি সিএমএইচেই জন্ম হয়েছে আমার। কিন্তু আমি আমার মানে ছোটবেলা, শৈশব কৈশোরের আমার বেশিরভাগ সময় কাটছে আমার গ্রামে, সাতক্ষীরা, তালা। হ্যাঁ, তো ধরো এত বড় স্বপ্ন আমি কখনো দেখি নাই। আমি স্বপ্ন দেখছি সর্বোচ্চ ওখানে বসে আমি কী করতে পারবো, আমি হয়তো সর্বোচ্চ আমি কমার্সে ছিলাম, আমার প্ল্যান ছিল ব্যাংকে জব হয়তো করতে পারি। যখন বড় হয়েছে আস্তে আস্তে লাইফে প্ল্যান করা শুরু করছি, আমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, তখন মনে হয়েছে যে তাহলে ব্যাংকে জব করা যাবে, ব্যাংকে জব করবো, এটা হাইয়েস্ট, মানে ব্যাংকে জব করতে পারবো, মানে আমি অনেক বড় স্বপ্ন দেখে ফেলছি বা এই টাইপের কিছু একটা, ওইটা হাইয়েস্ট ছিল আর কি। তখন ওর চেয়েও যে বড় স্বপ্ন দেখা যায়, ওইটা আমার রাডারের বাইরে ছিল আর কি। তারপর তুমি তো না হলে তোমার সাথে আমার তো পরিচয় হতো না, না এই যে জার্নালিস্টের সাথে তোমার পরিচয় হতো না। ভালো হয়েছে না এটা? হ্যাঁ হ্যাঁ, অদ্ভুত তো, মানে লাইফ ইজ ভেরি বিউটিফুল এন্ড আনপ্রেডিক্টেবল। আচ্ছা, তুমি নিজের পেশার বাইরে, আমি জানি তুমি অনেক কিছু করতে পারো, এখন দেখি তুমি কি কি করতে পারো, হ্যাঁ, যা আগে কখনো করোনি,
হ্যাঁ, যেটা লটারি পারফরমেন্স আমরা করবো এই রাউন্ডে। আচ্ছা, এই যে আমরা লটারি পারফরমেন্স, আমি জানি তুমি অনেক কিছু করতে পারো। লটারি এইখান থেকে একটা বেছে উঠানোর পরে তোমাকে ওইটাই করতে হবে, দ্বিতীয় কোনো অপশন নেই, না চাইলেও করতে হবে। দেখি, এই তো দেখা যাক কি হয়। এটা কি 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 করতে হবে? তোমাকে যা লেখা আছে ওইটাই করতে হবে তোমার। হোয়াট ইফ এখানে তোমার সব একই জিনিস? না, একই জিনিস নেই, তোমাকে সব দেখাবো। কি? মিমিক্রি। কার মিমিক্রি করব? তোমার প্রিয় কাউকে বা কোনো অভিনেতার। মিমিক্রি কঠিন জিনিস, এটা আরেকটা মানুষকে তাহলে আরেকটা গানটা মধ্যে ভালো হবে, তাহলে গান গেয়ে দিতাম। তোমার দিয়ে তো গান করাবোই আমি, আমাদের লাস্টে আছে তোমার দিয়ে গান করাবো। যাত্রার ডায়লগ দাও না একটা। যা হবে না, তারপর মানে কি ডায়লগ একটা দিলে খুব বলতে পারতাম। একটা ধর, রাজদরবারে রানী আছে, বাংলা, বিহার, উড়িষ্যার মহান অধিপতি নবাব সিরাজউদ্দৌলা, কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে। ভাই, যাত্রার অ্যাক্টিং যে কি পরিমাণ কঠিন, আমি আমার লাইফে 2বার যাত্রা দেখছি। আচ্ছা, আমি বলি, তোমার কোনো নাটকের বা কোনো ফিল্মের কথাটা কি তুমি যাত্রার অনুপাতে তুমি কথা বলো? ফিল্মের ডায়লগ মনেও তো নাই এখন। একটা ডায়লগ লেখা থাকলে আমি বলে দিতে পারতাম। ধরো একটা ডায়লগ লেখা আছে, তাহলে আমি ওই লেখাটাই তোমার কি রিসেন্ট কোনো দাঁড়াও, স্ক্রিপ্ট আছে, স্ক্রিপ্ট বের করি, ওয়েট। হ্যাঁ, দাও। বুদ্ধি আছে। নয় মানুষের ডায়লগ আর দেখি না অন্য কিছু আছে কিনা, কঠিন তুমি আর কি নিবা, মানে অন্য কিছু দাও। যাত্রার ডায়লগ মায়লগ করতে হবে। এই অভিনয়, এরপর অভিনয় কয়টা ধরবার, আর কয়টা? যাত্রার ডায়লগটাই দিতে চাই। দাও যাত্রার ডায়লগ পাইলে দাও। হলো। ও হে কবি, তুমি উপদেশ দিতে বসলে ওদিকে যে আগুন লাগলো, যুগে যুগে আর কতবার আগুন লেগেছে, যা থাকার তা তো থাকবেই, কিন্তু তুমি কি করবে সৈনিক? আমি গান গাবো। যারা রথ টানছে তারা চলবার তাল পাবে, বেতাল টানটাই তো ভয়ঙ্কর। ওয়াও 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 ওয়াও, এটা একটা যাত্রার একটা স্ক্রিপ্ট দেখলাম আমি, সেটা দেখেই পড়লাম। মানে যাত্রা আমি অনেক ছোটবেলায় দেখছি এবং আমার কাছে যাত্রার অ্যাক্টিং প্রচন্ড ভয়ঙ্কর মনে হয়েছে। আরেকটা দাও, ধরো আমি সামনে, তুমি ওভাবে বলো। তুমি সামনে, তোমাকে কি বলবো? আমাকে বলো এই ডায়লগটা। এই ডায়লগটা? হ্যাঁ। ওহে সৈনিক, ওহে সৈনিক, হ্যাঁ। ওহে সৈনিক, ওহে সৈনিক, ওহে কবি, তুমি উপদেশ দিতে বসলে ওদিকে যে আগুন লাগলো। ওহে সৈনিক, ওহে কবি, তুমি উপদেশ দিতে বসলে আর ওদিকে যে আগুন লাগলো। বাহ বাহ, সুন্দর সুন্দর। যুগে যুগে কতবার আগুন লেগেছে, এটা বলো এবার, এটা তুমি বলো যে যুগে যুগে কতবার আগুন লেগেছে, যা থাকবার তা তো থাকবেই। যুগে যুগে কত আগুন লেগেছে, যা থাকবার তা তো থাকবেই। আহা, এই যে নিউ কাস্টিং অন টাউন। আমিও অভিনয় করি মাঝে মাঝে, দেখাই না শুধু। আচ্ছা, খুবই সুন্দর হয়েছে আসলে। যাত্রার বিষয়টা তো অনেক লাউড বলতে হয়, হ্যাঁ। আর তোমরা যদি অভিনয় করো, তোমাদের এই পার্টও তো করতে হয়, অনেক কিছুই করতে হয়, হ্যাঁ, এগুলো অনেক করতে হয়। আশা করি আরো বেশি যাত্রাপালা, মানে কোনো কিছু আসবে। হ্যাঁ, আমরা লাস্ট পর্যায়ে চলে যাচ্ছি এবং আমাদের এই লাস্ট সেগমেন্ট হলো র্যাপিড ফায়ার। র্যাপিড ফায়ারে আমি যত জানি যে যে প্রশ্নগুলো আছে বেশিরভাগই তুমি খুব স্ট্রেট কাট উত্তর দিতে পারবে, মানে খুব অল্প সময় উত্তর দিতে পারবে। হ্যাঁ, অল্প সময় উত্তর দিতে পারবে। ওকে, আচ্ছা, কোন ধরনের পোশাক বেশি পছন্দ, ওয়েস্টার্ন আর ট্রেডিশনাল? ট্রেডিশন। এর ফেভারিট মুভি জনরা? হরর এন্ড সাসপেন্সফুল। একটা সুপার পাওয়ার দেওয়া হলে কোন পাওয়ারটা নিতে চাও? বিং ইনভিজিবল। গুগলে তোমাকে সার্চ করতে গেলে দর্শকরা কোনটা বিষয়টা বেশি সার্চ করে? এটা গুগলে সার্চ করে দেখবো। তুমি জানো না? না, আমি জানি না তো। দর্শক আমার কি, আই গেস হাইটটাই বোধহয় সবাই বেশি সার্চ করে। আচ্ছা, পছন্দের মেকআপ আইটেম? কাজল আর লিপস্টিক। আপনার ফোনের লাস্ট গুগল সার্চ কি ছিল? যাত্রার ডায়লগ। ফাস্ট ফুড আর ট্রেডিশনাল ফুড? ট্রেডিশনাল হোমমেড ফুড। জিম অর ইয়োগা?
দুইটা কোনোটাই রেগুলারলি করি না, তবে আই গেস ইয়োগা। আপনার কোনো একটা অভ্যাস যদি চেঞ্জ করতে বলা হয় তাহলে কোনটা চেঞ্জ করবেন? ট্রাস্ট পিপল ভেরি ইজিলি। কোন স্বপ্ন এখনো পূরণ হয়নি? সো মেনি। আশা করি স্বপ্ন পূরণ হবে। মৌসুমী হামিদকে অনেকে কিন্তু ভুল করে তনিমা হামিদের বোন নাকি হামিদের। হ্যাঁ, এই বিষয়টা লাস্টে আমি তোমার প্রশ্নটা একটু বলো না একটু আসলে আমাকে অনেকেই মনে করে আমি তনিমা হামিদের বোন অথবা আমি মোহাম্মদের ফ্যামিলির হ্যাঁ, কেউ হ্যাঁ, একজন, হ্যাঁ, কিন্তু এটা আমি এক্সপ্লেন করতে 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 ফাইনালি আমার মনে হয় এখন একটু বিষয়টা সেটেল। এখন মানুষ বিষয়টা মনে হয় জানে, বুঝতে পারছে। এখন ওরকম প্রশ্নের সম্মুখীন আমি লাস্ট কবে হয়েছে আমি মনে করতে পারি না, ধরো বছর খানেকের মধ্যে আমার মনে হয় না আমি হয়েছে, কিন্তু এটা প্রচুর আমি শুনছি, তনিমা হামিদ তোমার কি হয়, মোহাম্মদ তোমার কি হয়, প্রচুর শুনছি, মানে আমি প্রচুর শুনছি। এবং তোমার বলেছিলাম না তোমার জন্য পুরস্কার রয়েছে। এবং নীলিমা প্রেজেন্টস আজকে স্টার গল্পের আজকে তোমার জন্য যে পুরস্কারের কথা বলা হয়েছে সেটা এখনই দিয়ে দিচ্ছি, তোমার হাতে তুলে দিলাম। থ্যাংক ইউ নীলিমা, থ্যাংক ইউ নীলিমা, হ্যাঁ, and thank you Nilima for this. I don't know what is it. Of course I can feel পোশাক ব্র্যান্ড, পোশাক brand. Okay, definitely it's going to be very beautiful on me. Thank you for this beautiful gift. এবং অনেক ধন্যবাদ মৌসুমী। আমি জানি যে আমার ডাকে কখনো তুমি না করতে পারো না, এবং আমি যেমন তোমাকে খুব প্রিয় মানুষ মনে করি, তুমি আমাকে খুব প্রিয় মানুষ ভাবো। এবং আমি চাই you never betrayed me yet. এখনো পর্যন্ত তুমি কখনো আমাকে বিট্রে করো নাই, সামনে করতেও পারো, অসুবিধা নেই, কিন্তু যদি করো আমি অত বেশি কষ্ট পাবো না, তোমার সাথে আমার সম্পর্ক নষ্ট হবে। এটা সাংবাদিকের জন্য একটা বড় একটা পাওয়া, কিন্তু সবাই কিন্তু এটা পায় না। সাংবাদিক সম্পর্কে অনেকে নেগেটিভ কথা বলে, এটা আমার জন্য বড় পাওয়া। হ্যাঁ, তুমি অত নেগেটিভ কখনোই আমি তোমাকে দেখি নাই, যে এবং আমার সাথে দেখি নাই। যাক, তোমার সুন্দর জীবন হোক, যেহেতু দুজনে একসাথে পথ চলছো, জীবনটা আরো মসৃণ হোক, সুন্দর হোক, এবং তুমি এরকমই থাকো, মৌসুমী যেমন আছো তেমনই থাকো, সোজা সাপটা একা পুরা চার্মিং গার্ল এরকম থাকো। অনেক ধন্যবাদ। এবং ধন্যবাদ প্রিয় দর্শকদের যারা আমাদের অনুষ্ঠান দেখেন নিয়মিত। নীলিমা প্রেজেন্স স্টার গল্প, সাথে আমি থাকি এবং আমার সাথে নতুন নতুন অতিথি থাকে, যেমন আজকে ছিল মৌসুমী হামিদ। সামনে আরও নতুন কোনো অতিথি আসবে এক একটা করে, এবং আপনারা আমাদের সাথে থাকবেন সে আশা ব্যক্ত করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে যত্নে রাখবেন। খোদা হাফেজ, আনন্দ আসবে।